সবাইকে অক্সফামের পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রওশন আক্তার উর্মি। আমাদের এবারের আন্তর্জাতিক নারী দিবসে প্রতিপাদ্য হচ্ছে রাইটস জাস্টিস অ্যাকশন ফর অল উইমেন অ্যান্ড গার্লস। সেই প্রতিপাদ্যকে মাথায় রেখে আজকে আমরা একজন ভীষণ ইন্সপায়ারিং নারীকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি, মর্জিনা সুলতানা। থ্যাংক ইউ আপা আমাদের অনুষ্ঠানে আসার জন্যে। মর্জিনা সুলতানা আপা হচ্ছেন জাতীয় গৃহকর্মী অধিকার ফোরামের সাধারণ সম্পাদক। আমরা আজকে তার কাছ থেকে শুনবো তার জীবনের জার্নিটা, কিভাবে তিনি শুরু করেছেন, কিভাবে এই জাতীয় গৃহকর্মী অধিকার ফোরামকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা সেই জার্নিটি তার কাছ থেকে শুনবো। আপা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং আমি খুবই খুশি যে আজকের পডকাস্টে আপনাকে আমরা নিয়ে আসতে পেরেছি এবং আপনার যে জার্নিটা সেটা আমরা আজকে শুনবো। আমি প্রথমে যে প্রশ্নটা করব আপা, সেটা হচ্ছে যে আপনি এই যে গৃহকর্মী হিসেবে শুরু করেছেন এবং এখন আপনি গৃহকর্মী জাতীয় ফোরামের সাধারণ সম্পাদক, বিশাল ব্যাপার। সো আপনার এই শুরুটা কিভাবে হয়েছিল? গৃহকর্মী হিসেবে কাজ আপনি কিভাবে শুরু করেছিলেন? আপু অনেক ধন্যবাদ। আজকে এই এত সুন্দর এই মার্চ মাসে আমাকে, এই যে 8ই মার্চে যেমন আন্তর্জাতিক নারী দিবস, সেখান থেকে আমাকে আপু এখানে নিয়ে আসলো, কথা বলার সুযোগ দেওয়ার জন্য অক্সফামকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি বলবো, আমি যখন গৃহকর্মের সাথে যুক্ত ছিলাম তখন তো আসলে আমি যখন কাজ করতে যেতাম, যেগুলো হতো আমার সাথে সচরাচর সেই বিষয়গুলো আমার কাছে ঠিক তেমন জানা ছিল না। আর যদি বলি এই সুনীতি প্রজেক্টে কিভাবে যুক্ত হওয়ার, আমি যখন কাজ করি গৃহকর্মের সাথে যুক্ত, এখনো আমি গৃহকর্মের সাথে নিয়োজিত আছি। এবং তখন আমাকে সুনীতি প্রজেক্টের একজন সোশ্যাল মোবিলাইজার গিয়ে বলে যে আমাদের এইখানে 20 জনের একটা দল গঠন করি, আমরা আসো। আমি বললাম যে আমাদের 20 জনের দল গঠন করব, এটা কি কাজে দিবে? তখন আমার মাথায় আসলো, তখন বলে এই যে বাংলাদেশে গৃহ শ্রমিক আছে, তাদের অধিকার নিয়ে কথা বলা, তাদের অধিকার বিষয় জানা। তখন আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি যে একজন গৃহকর্মের সাথে যুক্ত আছি, আমি একজন গৃহকর্মী, কিন্তু আমার যে কিছু অধিকার আছে, আমার কিছু এই সম্পর্কে আমি নিজে জানতাম না। এই সুনীতি প্রকল্পে যখন 20 জনের একটা গ্রুপ করে, সেখান থেকে 45 দিন মাথায় করে হচ্ছে একটা ফলো আপ মিটিং করে, আমাদের 4 দিনের একটা লাইফ স্কিল হচ্ছে ট্রেনিং করায় ওরা। তারপর হচ্ছে 10 দিনে আমি যে গৃহস্থলী কাজে যে জিনিসগুলো ব্যবহার করি, সচরাচর ইলেকট্রিক ডিভাইস গুলো বা উন্নত মানের খাবার রান্না করা, এটা ইউসেফ বাংলাদেশ থেকে 10 দিন দিয়ে থাকে কারিগরি প্রশিক্ষণ। এইভাবে সবগুলো প্রশিক্ষণ নিয়ে আমি মনে করলাম যে আসলে প্রত্যেকটা গৃহকর্মীরই এরকম প্রশিক্ষণের দরকার আছে বাংলাদেশের, যদিও বাংলাদেশের সরকারের কোনো উদ্যোগ নেই, কারণ গভর্নমেন্টের অর্থায়নে এবং অক্সফাম সার্বিক তত্ত্বাবধানে সুনীতি একটি প্রজেক্ট, সেখানে তারা সুযোগ করে দিয়েছে। আচ্ছা, অর্থাৎ সিকিউরিং রাইটস ফর উইমেন এই প্রজেক্ট, যেটা সংক্ষেপে আমরা সুনীতি বলি, সেই প্রজেক্টের মাধ্যমে আপনি অক্সফামের এই ট্রেনিংটি পেয়েছেন এবং এই ট্রেনিং এর মাধ্যমে যেটা হচ্ছে গৃহকর্মীদের তাদের দক্ষতা বৃদ্ধির ট্রেনিংটি দিয়েছে, তার মাধ্যমে আপনার দক্ষতা বৃদ্ধি হয়েছে এবং আপনি পরবর্তীতে এই যে একটা ফোরাম হয়েছে, জাতীয় গৃহকর্মী ফোরাম, যেটা সেই ফোরামের সাধারণ সম্পাদক মাধ্যম হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। এখন আপা, আমি যেটা আপনার কাছে জানতে চাবো সেটা হচ্ছে যে আপনাদের কাজটা খুবই চ্যালেঞ্জিং এবং এই কাজটা যেহেতু একটা ইনফর্মাল সেক্টর এবং এটা শ্রমিক হিসাবে মর্যাদা আসলে এটাকে দেওয়া হয় না, এটার বেতন খুবই কম। আপনারা কাজ করেন ঘরের ভেতরে, যেখানে আসলে কোনো সিস্টেম থাকে না। তো সেই জায়গায় কাজ করতে গিয়ে আপা আপনি কি ধরনের বৈষম্য বা কোনো ধরনের অবমূল্যায়নের শিকার হয়েছেন কিনা? আপনার জীবন থেকে যদি আপা একটু বলেন। আমার জীবন থেকে যদি বলি, বৈষম্য এমন একটা জিনিস যেটা নারীদের সাথে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বৈষম্য হয়ে চলে, সেটা নারীরা প্রতিনিয়ত ফেস করতেছে। আমি যদি বলি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, আপনি যে কোনো ইন্ডাস্ট্রি বলেন, সেখানে একটা অফিস আছে, তারা গিয়ে কাজ করে। গৃহ শ্রমিকদের বলা হয় তারা কি কোনো অফিসে চাকরি করে? তখন এইখানে আমি বলতে চাই, একজন গৃহকর্মী একজন নিয়োগকারীর বাসায় তার বেডরুম, তার রুমে কাজ করতেছে, তার ফ্যামিলিকে টেক কেয়ার করতেছে। এইখানে কিভাবে মানে বলা হয় যে তার ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করা, বা ওর তো কোনো অফিস নাই, ও হচ্ছে এমন একটা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যেটা বলা হয়। যদিও এবার 3টি কনভেনশন রেটিফাই করা হয়েছে, আপনারা জানেন, কিন্তু আমরা চাই যে গৃহ শ্রমিক যে নীতিমালা তৈরি হয়েছিল 2015 সালে। আমি একটু আপনার আমার লাইফের কথা যদি বলি, আমি কি ধরনের বৈষম্য হতাম যখন আমি কাজে গেতাম, তখন হচ্ছে
ওই পরিবেশটাকে মানায় নিতে। তখন আমার বাসার একটা পরিবেশ, ওই একটা পরিবেশ কিন্তু একটা চ্যালেঞ্জ। নতুন একটা গ্রামের থেকে যদি একটা মানুষ যখন আসে তখন কিন্তু অনেক চ্যালেঞ্জ। দেখা যাচ্ছে কাজ করতেছি, ওনারা হচ্ছে আমি গৃহ শ্রমিক, আমাকে সপ্তাহে একদিন ছুটি চাইলে ছুটি দিত না। বলে গৃহ শ্রমিকের আবার কিসের সাপ্তাহিক ছুটি? একজন গৃহ শ্রমিক প্রতিদিন আসবা, তুমি না আসলে আমার বাসার কিছু হবে না। কিন্তু সেই জায়গা থেকে দেখেন আমি কিন্তু একটি মানুষ। আপনি অফিসে যখন কাজ করতেছেন, সপ্তাহে 2 দিন সরকারি ছুটি পাচ্ছেন, সপ্তাহে 1 দিন হলো ছুটি পাচ্ছেন। আমার সেক্ষেত্রে যদি একদিন সপ্তাহে ছুটি দেন, সেক্ষেত্রে আমি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবো, আমার পরিবারকে ওই একটা দিন সময় দিতে পারবো। সেক্ষেত্রে সেই ছুটিটা আমার যখন চাই তারা কিন্তু সহজে দিতে চায় না, যদিও এখন অনেকে জানার মাধ্যমে একটু ছুটিটা দিতে চায়। তারপর হচ্ছে যেমন আমাদের এই যে উৎসব ভাতাগুলো, এগুলো কিন্তু সচরাচর সবাই দিতে চায় না। আবার যারা দেয় দেখে তাদেরকে বেতনের থেকে বেশি দেয়, অনেকে কিন্তু দেয়, কিন্তু সচরাচর সবাই উৎসব ভাতা বোনাসগুলো এগুলো খুব কম দিতে চায়। তারপর অসুস্থ ভাতা, মানে অসুস্থ হয়ে যখন যাই, আমি যখন ছুটি চাই তখন বলে কি বাসায় আস্তে আস্তে আসো রিক্সা দিয়ে, আমি ওষুধ দিয়ে খাই। তখন আমি মনে মনে বলি এটা কি আমি গৃহ শ্রমিক দেখে কি আমার, মানে এটা আমাকে প্রশ্ন করি আমি নিজে, এটা যদি আজকে ওই আপা হইতো, ওই নিয়োগকারী আপা যদি অসুস্থ হইতো, তাকে কি অফিসে দায়িকা বলতো আস্তে আস্তে আসো ওষুধ খাও কাজ করে দিয়ে যাও? এই জিনিসগুলো যখন ভাবি তখন এই গৃহ শ্রমিক হিসেবে নিজেকে মানে খুবই অসহায় মনে হয়। যে আজকে আমি যদি একটা অফিসে চাকরি করতাম, আমার অসুস্থতার জন্য আমাকে ছুটি দিত, আমাকে সপ্তাহে 1 দিন ছুটি দিত, এই জিনিসগুলো তখন আমার খুব খারাপ লাগে। জি আপা, সেটাই শুনতে চাচ্ছিলাম যে আপনার এই যে অভিজ্ঞতাটা, এটা আসলে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা আসলে আপনাদের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, কিন্তু আমরা সেই অধিকারের জায়গাটা আসলে ঠিকমতো জানিও না এবং সেটা মানতেও চাই না। আপা, আরেকটা যেটা আমি জানতে চাবো আপনার কাছে, সেটা হলো যে এই যে আপনি একজন নারী আবার একজন গৃহ শ্রমিক, এই দুইটা পরিচয় আপনার আছে, তো এই দুইটা পরিচয়ের কারণে কখনো কি এমন হয়েছে যে পরিবার বা সমাজ থেকে কোনো বাধা আপনি অনুভব করেছেন, বা কোনো রকমের কি বলবো হ্যাঁ, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলেন, নারী হিসেবে তো সংগ্রাম ছিল নারী আপনার? হিসেবে তো প্রথমেই বললাম যে জন্মের পর থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। যখন সুনিদিত প্রজেক্টে যুক্ত হয়েছি, ধরেন কাজ, বাসার কাজ, ফ্যামিলি দেখা, আরেকজনের বাসায় কাজ করা, বা একটা মিটিং হলে আমি যে ফোরামের দায়িত্ব আছি লিড দিচ্ছি, ইনস্ট্যান্টলি একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করা, এই তিনটা মিলে যেমন সামাজিক বলেন, রাষ্ট্রীয় বলেন, পারিবারিক বলেন, তিনটা সমস্যায় কিন্তু হয়। তার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়, কিন্তু ওগুলো কাটিয়ে উঠতে কিন্তু আমাকে চলতে হবে। তখন আমি চিন্তা করি যে আমি মর্জিনা যদি থেমে যাই, আমি থেমে যাব না, বাংলাদেশের যত গৃহ শ্রমিক আছে তাদের কথা থেমে যাবে। সো আমাকে থামলে চলবে না, আমাকে সব যতই চ্যালেঞ্জ আসুক এগুলো মোকাবেলা করে এগোতে হবে। খুবই খুবই ইন্সপায়ারিং আপা, যে আপনি মানে চ্যালেঞ্জ আসার আগে আপনি নিজেকে ইন্সপায়ার করে রাখেন যে আমাকে যেতে হবে সামনে। আপা, আমি এখন যেটা জানতে চাবো যে এই যে আপনি নেতৃত্ব দিচ্ছেন একটা ফোরামকে, এটা একটা বিশাল ব্যাপার। এই নেতৃত্ব দেওয়ার অনুপ্রেরণাটা কোত্থেকে পেয়েছেন? আপনি কি পরিবার থেকে বা আপনার কাছের মানুষ যারা আছে তাদের থেকে অনুপ্রেরণা পেয়েছেন, নাকি নিজেই নিজেকে অনুপ্রেরণা দেন? অনুপ্রেরণার জায়গাটা যদি বলি, আপনারা 2024 সালে মোহাম্মদপুর প্রীতি ওরাং নামে একটি শিশু নির্যাতনের দেখবেন। তখন আমার কাছে যখন খবর আসে, তখন আমার জাতীয় ফোরামের নেত্রী ছিলাম না, আমি জোনাল কমিটির নেত্রী ছিলাম, জেনারেল সেক্রেটারি হিসেবে। তখন আমি একটা খবর পাই, তখন ইনস্ট্যান্টলি যে আমি একটি প্রতিবাদ করি। আমি জানি না সেটা গণমাধ্যমে কিভাবে ভাইরাল হয়েছে বা ভিডিওটা হয়েছে। আমি তখন চিন্তা করলাম যে 8-9 বছরের বাচ্চাটাকে কিভাবে 8তলা থেকে রেলিং থেকে ফেলে দিছে। এটা একটা তীব্র নিন্দা জানাই, আমি প্রতিবাদ জানাই। সেখানে যখন ভিডিওটা ভাইরাল হয়েছে, তখন আমাকে বিভিন্ন মানুষ, আমাদের এলাকার মানুষ, যে মানুষ আমি একটা মিটিং এ গেলেও তারা সমালোচনা করতো, তখন তারা ভিডিওটা দেখে বলে যে এই মেয়েটা কিন্তু আমাদের এলাকার। কিন্তু ওরা কিন্তু একসময় বলছে যে মিটিং এ যায় না, কোথায় যায়, এরকম বিভিন্ন সমালোচনা করছে। তখন আমি নিজে মানে ওই নিজের ভিডিওটা দেখে আমি চিন্তা করলাম, এরকম যদি সবাই প্রতিবাদ করতো না, এরকম নির্যাতনের হার কমে যেত না, বাট শেষ হতো না, কিছুটা হলেও কমাতে পারতাম আমরা। এইগুলো দেখে তারপর হচ্ছে আমি নিজের জীবনে আমি নিজেকে দিয়ে ভাবছি যে ওই প্রীতি ওরাং যদি আজকে আমি হতাম, তাহলে আমার সাথে কি এগুলো হলে আমার ফ্যামিলি মেনে নিত, বা এটার প্রতিবাদ সবাই। তখন নিজেকে মনে করি যে বাংলাদেশের যত গৃহ শ্রমিক আছে, দেখেন আমি বাঁচি বা মরি,
কিন্তু মানুষ কিন্তু বলে বেঁচে থাকলে কিন্তু যতটা পরিচিত হয়, মরে যাওয়ার পরে এমন কিছু কাজ করো যেন জাতি পৃথিবীতে সবাই স্মরণীয় করে রাখি। এরকম কিছু করতে চাই আমি, যে খুবই আমাকে খুবই বলতে পারে সুন্দর। বাংলাদেশে কিন্তু এরকম কোনো ফোরাম হয়নি, যে প্রথম গৃহ শ্রমিক জাতীয় ফোরাম বাংলাদেশের জন্ম প্রথম বাংলাদেশে। এই ফোরামের একজন নেত্রী ছিল, এদের জন্য কাজ করছে। জাস্ট আমি যদি মরেও যাই, এতটুকু কথা যদি কেউ বলে আমি সার্থক। খুবই চমৎকার একটা মানে থট আপনার আপা, মানে এটা যদিও আপনি বলেছেন, তারপরে আমি শুনতে চাবো, কারণ আসলে আমরা জীবন চলার পথে অনেক সময় থেমে যাই, ফ্রাস্ট্রেশন কাজ করে, বাধা আসলে আমরা থমকে যাই। তো আপনার জীবনটা তো আসলে বাধা দিয়েই ঘেরা, সেখানে আপনি চলতে থাকেন। তো আপনি যখন এই বাধাগুলা আসে, ডিপ্রেশন লাগে বা মনে হয় যে না আর পারছি না, তখন আসলে নিজেকে কিভাবে মোটিভেট করেন? আমি আসলে আপনার কাছে এটা আজকে জানতে চাবো, যেহেতু আন্তর্জাতিক নারী দিবস, নারীদের জীবনে বাধার কোনো শেষ নেই, সেটা যেই স্তরের নারী হোক, এক এক নারীর বাধা এক এক রকম। আপনার যে বাধা, সেই বাধা আরেক নারীর ক্ষেত্রে আরেক রকম। তো আপনি নিজেকে কিভাবে করে সামনে এগিয়ে নিয়ে যান? আপনার সেই অনুপ্রেরণার যে শক্তিটা, সেটা আপনি আমাদেরকে বলেন। আমার অনুপ্রেরণার শক্তি যদি বলি, আমি যখন দেখতেছি আমি এটা আর পারতেছি না, মনে হচ্ছে এটা আমি ছেড়ে দেই, আর পারতেছি না, ঠিক তখনই আমি একটু শেয়ার করতে চাই, যেটা আমার হাজবেন্ডের সাথে আমি শেয়ার করি, যে আমার আসলে এটা আমি আর পারতেছি না। তখন ও বলে যে আসলে এটা পারতেছ না বলতে, মানে ও আমাকে খুব হেল্প করে আমার এই গৃহ শ্রমিকদের জীবনে। মানে আমি যখন কাজ করি তখন সে কিন্তু মানতে চাইতো না যে গৃহ শ্রমিকের একটা কাজ হলো তুমি গার্মেন্টসে কাজ করো। তখন আমি দেখলাম আমার ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাগুলো কিন্তু আমি যদি গার্মেন্টসে যাই বাচ্চাগুলো দেখতে পারতেছি না, ওদের খাওয়া স্কুল পারতেছি না। আমি যদি 3 ঘন্টার জন্য কাজে যাই, আমি বাসায় এসে ওদের দেখতে পাবো, ওদের ঠিক মতো খাওয়াতে পারবো। সেইখান থেকে আমার মনে হয়েছে কি, যে যে কাজগুলো বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন জায়গায় কাজ করতে মানে আবার মন ভেঙে যায়, আর পারতেছি না। এই যে ফ্যামিলি দেখতেছি, এই যে কাজ করতেছি, এই যে করতেছি, কেমন যেন নিজেকে মানে খুব মনে হয়। তখনই আমি মনে করি যে এত কিছু শুরু থেকে করে আসলাম, ছেড়ে দিব? আর মানে ওই তখনই আবারই হয়, শরীরে ইট পায় না, আমি এই ছাড়বো না, না, ছাড়া যাবে যতদিন না। আছে ছাড়া যাবে না। ছাড়া যাবে না। খুবই চমৎকার আপা, খুবই চমৎকার। আমার মনে হয় যে এই যে একটা শক্তি আমাদের ভেতরে, যে না আমি যে শুরু করছি, আমি যদি ছেড়ে দিই তাহলে পুরোটাই ছেড়ে যাবে, ছেড়ে দেওয়া এই হবে। শক্তিটা থাকা খুবই জরুরি। এবং আমার আমি একটা জিনিস ভাবি যে জি। আমি যখন ছেড়ে দিব, আমি আমার ফোরামে এমন একটা মানুষ তৈরি করব, যে বাই চান্স আমার যদি কিছু হয় সে যেন ওই নেতৃত্ব দিতে পারে। আচ্ছা, এটা সেকেন্ড আমি লেয়ার ভাবি। একটা লিডারশিপ তৈরি করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। জি, এটা আপনার একটা চমৎকার থট প্রসেস। এটা আমরা যারা আসলে খুব বড় বড় লিডার তাদের মধ্যে দেখি, যে সেকেন্ড লেয়ারে একটা লিডারশিপ তৈরি করে, হ্যাঁ। যেন এক ওয়ান ম্যান আর্মি না হয়, একজন চলে যাওয়া মানে অর্গানাইজেশন কলাপস, মানে হ্যাঁ। ভেঙে যায়, সেটা যাতে না হয়। তো আপনার খুবই সাধুবাদ জানাই, আপনি এত চমৎকার ভাবে এই যে লিডারশিপ, এই যে নেতৃত্ব, এটাকে ক্যারি করছেন, এটাকে সামনে নিয়ে যাচ্ছেন, এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও নতুন নেতৃত্ব তৈরি করার, সেটাও আমাদেরকে মুগ্ধ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা, আপনার সাথে আবার কথা হবে। আমরা শুনছিলাম মর্জিনা সুলতানা আপার কথা, উনার জীবনের যে শক্তি আশা করি আমাদেরকে সবাইকে আলোড়িত করবে, এবং আন্তর্জাতিক নারী দিবসে আমাদের এই আহ্বান থাকবে যে তার শক্তি ছড়িয়ে যাক আমাদের সবার মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।